হ্যাঁ, তোমাদের পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে, তাই না? যে 100% কিংবা 200% এরকম পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে, যে আমরা কখন এটা অ্যাপ্লাই করব। এখানে আমরা যদি রেটটা দেখি, এই যে পদ্ধতি, 4টি পদ্ধতি। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, একটা হচ্ছে স্যার রেকর্ড চালু করা হয়নি। না, এখানে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। তো এখানে আমাদের সরলরৈখিক পদ্ধতি, তারপরে আছে হচ্ছে এই একটা ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, তারপরে আছে ইউনিট অফ প্রোডাকশন মেথড, তারপরে আছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এই 4টি মেথড। এখন এই সরলরৈখিক পদ্ধতিতে যখন আমরা করব, তখন রেটটা বের করার সময় এই সূত্র অ্যাপ্লাই করবো, 100% ভাগ ইউজফুল লাইফ। এটা হচ্ছে সরলরৈখিকের ক্ষেত্রে। যদি আমরা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডের কথা বলতে থাকে, বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড, তো এইগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, এই যে 200% ভাগ n, অথবা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট হবে স্ট্রেট লাইনের যে রেটটা থাকবে, এই স্ট্রেট লাইনের যে রেটটা থাকবে তাকে 2 দ্বারা গুণ করবো। বুঝতে পেরেছ? স্যার আন্ডার রিডিউসিং এটা কি? এটা সরলরৈখিক প্রকাশ পান আন্ডার রিডিউসিং ব্যালেন্স মেথড? হ্যাঁ, ওই একই। এখন এই জিনিসটা তোমাদের পড়তে হবে, এই জিনিসটা তোমাদের পড়তে হবে। সেটা কোনটা? আমি এই যে প্রথমের দিকে তোমাদের বলেছিলাম, এরপরে আছে মনে হয়, এই যেটা, এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, হ্রাসকৃত মূল্য পদ্ধতি বা পুস্তক মূল্য পদ্ধতি, একে বিভিন্ন নামে ডাকা যায়। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, একটু বড় করি, আমি জুম করি। ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, বা রিটেন ডাউন বুক ভ্যালু মেথড, বা শুধুমাত্র বুক ভ্যালু মেথড, বা একে আবার ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, এতগুলো নামে আমরা একে প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে স্যার ব্যতিক্রম এটা ভুল হবে না, 100% এ 200% হবে আর কি। ব্যতিক্রম এমনি করছে 100% দিয়ে করছে। ব্যতিক্রমে যদি আমাদের ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, মানে এই কটা মেথড যদি বলা থাকে, তাহলে আমরা অবশ্যই 200% ধরে করবো। হ্যাঁ, ঠিক আছে। আর যদি কোনো মেথড কথা বলা না থাকে, তাহলে আমরা এই সরলরৈখিক পদ্ধতি যেটা আছে, সরলরৈখিক পদ্ধতির 100%, সরলরৈখিক পদ্ধতিতে রেট লাগে না, তাই না? n দ্বারা ভাগ করবো, অর্থাৎ 100%কে আমরা কি করব, এই n আইসকল দ্বারা ভাগ করব। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতিতে আমাদের রেট লাগে না। আচ্ছা, তাহলে স্যার 100% দিলেও তো হবে। হ্যাঁ, 100% দিলে হবে, আমাদের রেট করার দরকার তো নাই। সরলরৈখিকে এই সূত্র ইউজ করলে হচ্ছে, আমাদের রেট বের করার প্রয়োজনই হচ্ছে না। কস্ট মাইনাস সেল ভাগ ইউজফুল লাইফ। রেট শুধুমাত্র রেট লাগবে এই পদ্ধতিতে, এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমাদের রেট লাগবে। বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে। আমরা আর এখানে যে মেথডের কথা বলা আছে, সরলরৈখিক পদ্ধতিতে শুধু এটা। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি, বা এখানে যতগুলো পদ্ধতি বললাম, এখানে আমাদের রেট লাগবে, অবশ্যই রেট লাগবে। এই রেটটা অবশ্যই আমরা ক্যালকুলেট করব। আর হচ্ছে এই উৎপাদন একক পদ্ধতিতে এখানে প্রোডাকশন, হয় প্রোডাকশন দেওয়া থাকবে, নাহলে কত ঘন্টা মেশিন চলেছে সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই দুটার মধ্যে একটা দেওয়া থাকবে, যে আমাদের যত ঘন্টা মেশিন চলবে সে মেশিনের আওয়ার দেওয়া থাকবে, অথবা আমাদের প্রোডাকশন দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে আর এখানে বর্ষ সংখ্যা পদ্ধতি, অবশ্যই আয়ুষ্কাল দেওয়া থাকবে। যত বছর বলবে এরকম আমরা ঠিক তত বছর থেকে দেবো। যদি 8 বছর বলে, তাহলে আমরা বর্ষ সংখ্যা সমষ্টি নির্ণয় করার সময় আমরা কি করব, 8 বছর থাকলে 8, 7, মানে সেখান থেকে শুরু করবো, 8, 7, 6 এরকম ভাবে 1 পর্যন্ত যাব। যদি 10 বছর থাকে, তাহলে 10, 10 যোগ 9 যোগ 8 যোগ 7 এরকম ভাবে 1 পর্যন্ত যাব, ওটা আমরা সমষ্টি নির্ণয় করব। আচ্ছা, আচ্ছা, এখন আমরা গতদিন কোন অঙ্ক দেখেছিলাম? 10 নম্বরটা। 10 নম্বরটা দেখেছিলাম না? জি স্যার, ওইটার জার্নালটা বাকি ছিল। 10 এটা রেকর্ডিং ইন প্রোগ্রেস। আচ্ছা, 10 নম্বরের মধ্যে জার্নাল বাকি ছিল, তাই না?
তো আমরা জার্নাল এটা কি দিব, দেখো এখানে বলা আছে মেক অ্যাডজাস্টিং দিতে হবে, and closing entry, adjusting entry এবং closing entry দিতে হবে to record the depreciation expense for 2017 under the method। আমাদের যে মেথডগুলো আছে এই মেথডগুলোর অধীনে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে এবং ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তো অ্যাডজাস্টিং এন্ট্রিটা তো আমরা জানি যে কোনো খরচ যদি আমাদের বাদ পড়ে বা ছাড়া পড়ে বা লেখা হয়নি, এই ধরনের খরচগুলি আমাদের এন্ট্রি দিতে হয়, তাই না? তো ডিপ্রিসিয়েশনের এন্ট্রিটা সবসময় যেন হিসাবকালের শেষে দিতে হয়। আমাদের হিসাব বর্ষ যতদিনের 31শে ডিসেম্বর যদি হয় তাহলে 31শে ডিসেম্বর দিতে হবে, যদি 30শে জুন হয় 30শে জুনে দিতে হবে, এরকম। তো অ্যাডজাস্টিং এন্ট্রিটা সবসময় যেন আমরা বছর শেষেই দিই। তো এই অ্যাডজাস্টিং এন্ট্রি বলতেই বোঝাবে ডিপ্রিসিয়েশনের রেকর্ড করা, ডিপ্রিসিয়েশনের জার্নাল দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি যখন করব, অ্যাডজাস্টিং এন্ট্রি ঘর দেখাবো এখানে। অ্যাডজাস্টিং এন্ট্রি ঘর বলতে জাবেদার ঘর দেখাবো, তাই না? আমরা জাবেদার ঘর দেখাবো এইভাবে। কোম্পানির নাম কি ছিল এটা? তামিম কোম্পানি, তাই না? তাহলে এখানে লিখবো তামিম কোম্পানি, তারপর লিখবো অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা, আমরা জার্নালে ঘর দেখাবো। একটু ছোট করে নিই। ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট ক্রেডিট। তো লিখবো ডেট, পার্টিকুলার্স, এটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ওকে। তো অ্যাডজাস্টিং এন্ট্রি কখন দিই আমরা? বছর শেষে, তাই না? মানে হিসাবকাল শেষে দিই। হিসাবকাল শেষ হচ্ছে কবে? এখানে বলা আছে যে দ্য কোম্পানি ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31 এভরি ইয়ার। প্রত্যেক বছর শেষে আমাদের এটা কি হয়, হিসাব বর্ষটা শেষ হয়। তাহলে প্রত্যেক বছরে যদি এটা শেষ হয় তাহলে আমরা এখানে জাবেদা দিব 2017 সালের, এটি 2017 31শে ডিসেম্বর। তাহলে এখানে লিখবো আমরা 2017 ডিসেম্বর 31। তাহলে ডিপ্রিসিয়েশনের জাবেদা দিব আমরা, লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, accumulated depreciation credit। accumulated depreciation কি ক্রয় করেছিলাম? এটা আমরা ইকুইপমেন্ট, তাই না? তাহলে এখানে আমরা ইকুইপমেন্ট লিখবো, ই কিউ সংক্ষেপে লিখবো। আচ্ছা, এখন এখানে আমাদের 4টি পদ্ধতি দেওয়া আছে, তাহলে 4টি পদ্ধতির অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। তাহলে প্রথমে এ নাম্বারটা বুঝিয়ে দেই। এ নাম্বার এখানে আমরা দেবো এ নাম্বার। এ নাম্বারে হচ্ছে এটা কত, এ নাম্বারে বাড়াইছিল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত বের হয়েছিল? 38,000 না? তাহলে আমরা এখানে দেব 38,000 টাকা। এটা হচ্ছে কত? 38,000 টাকা। এখন ব্যাখ্যা লিখবো কি? ব্যাখ্যা লিখবো টু রেকর্ড। স্যার এটা অ্যাডজাস্টিং করা হচ্ছে না। হ্যাঁ, টু রেকর্ড। তাহলে স্যার টু অ্যাডজাস্ট হবে না? টু অ্যাডজাস্ট লিখলেও হবে, টু রেকর্ড লিখলেও হবে, সমস্যা নেই। টু রেকর্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এইটুকু লিখলে যথেষ্ট। এটা হলো এ নাম্বারে। ঠিক বি নাম্বারে এন্ট্রি এটাই দিব আমরা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। শুধু টাকাটা আলাদা হবে, তাই না? বুঝতে পেরেছো?
তারপরে জি স্যার। সি নাম্বারও এন্ট্রি এটাই, সি নাম্বারও এন্ট্রি এটাই হবে, এখানে সি নাম্বার দিয়ে এন্ট্রি এটাই দিব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, শুধু টাকাটা আলাদা হবে। সি নাম্বার দিয়ে ডি নাম্বারও ঠিক একই দিব, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। বুঝতে পেরেছো? জি স্যার, ধরো 4টা হবে। হ্যাঁ, 4টি হবে। আচ্ছা, এখানে এন্ট্রি যা আছে সব একই এন্ট্রি হবে, একই লিখবো, শুধু টাকাটা আমাদের আলাদা হয়ে যাবে। ওকে, তারপরে বলছে আমাদের ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রিটা আমরা হিসাব কাল শেষে দিই, ক্লোজিং এন্ট্রিটা হিসাব কাল শেষে দিই আমরা। এখন ক্লোজিং এন্ট্রি কোনগুলি? ক্লোজিং এন্ট্রি হচ্ছে আমাদের যাবতীয় এক্সপেন্স, যাবতীয় এক্সপেন্স এবং যাবতীয় রেভিনিউ অ্যাকাউন্টগুলো আমরা বন্ধ করে দিই এখানে। হ্যাঁ, যাবতীয় যত ধরনের আমাদের এক্সপেন্স অ্যাকাউন্ট আছে এবং যত ধরনের আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট আছে, রেভিনিউ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, উত্তোলন হিসাব বন্ধ করে দেয়, নেট ইনকাম বন্ধ করে দিই। হ্যাঁ, তো আমাদের এখানে নেট ইনকাম তো নাই, উইথড্র নাই, তাহলে এখানে এক্সপেন্স আছে। এক্সপেন্সের নামটা কি? এক্সপেন্সের নাম হচ্ছে এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তাই না? তাই কি না? জি স্যার। তাহলে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যখন আমরা এটা যখন ক্লোজিং এন্ট্রি করব, তখন আমরা ঠিক একই রকম ভাবে জাবেদা ঘর দেখাবো। এটা অত বেশি জটিল না, এই একই রকম ভাবে জাবেদা ঘর দেখাবো। ধরো এটা আলাদা জাবেদা, আলাদা করছি। এখানে আমরা নাম ধাম লিখবো, ঠিক এখানে যেমন লিখেছি অ্যাডজাস্টিং এন্ট্রি লিখছি না, ওখানে লিখতে হবে ক্লোজিং এন্ট্রি। এখানে যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি লিখেছি, এখানে যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি লিখেছি, ওখানে লিখতে হবে কি? ক্লোজিং এন্ট্রি। বুঝতে পেরেছো? এরকম চাপাতার ঘরেই দেখাইতে হবে কিন্তু। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আমরা জাবেদা ঘর লিখে তামিম কোম্পানি, তামিম কোম্পানি না, তামিম কোম্পানি, এখানে লিখবো ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। তারপরে ডেট ফেট যা আছে আমরা লিখবো, ডেট পার্টিকুলার এত। এখন ক্লোজিং এন্ট্রির ক্ষেত্রে আমরা কখন দেব? হিসাবকাল শেষে আমরা দেবো। তাহলে 2017 ডেট, এখানে ডিসেম্বর 31। তাহলে এখানে আমাদের ক্লোজ করে দেব সবগুলো। 2017 সালের যে আমাদের মেথডে আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আছে, এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া। বন্ধ করে দেওয়া বলতে যে খরচগুলো একটা ডেবিট, সবগুলো খরচে ডেবিট হয়, সেই খরচগুলোকে এখন ক্রেডিট করব। সেই খরচগুলোকে ক্রেডিট করব। আর খরচ কোথায় যায় বলো তো? ইনকাম স্টেটমেন্টে যায় না? ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারিতে যায়, তাই না খরচগুলো? সামারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি জি স্যার। লিখবো? জাস্ট এখানে যে খরচ, ইনকাম সামারি। হ্যাঁ, এখানে যে খরচটা ডেবিট আছে সেটা এখন ক্রেডিট করব, তাহলে বন্ধ হয়ে যাবে, ডেবিট ক্রেডিট কাটাকাটি যাবে, তাহলে তাহলে হিসাবটা বন্ধ হয়ে গেল। আর এটা ইনকাম সামারি আমরা ডেবিট করব। তাহলে এখানে লিখবো কি? ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট বা ইনকাম সামারি ডেবিট। আর লিখবো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা হচ্ছে কি? এ নাম্বার। তো কত টাকা? 38,000 না? 25,000। তাহলে এখানে লিখবো 38,000। তাহলে এই যে ডিপ্রিসিয়েশন, তাহলে এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এই এক্সপেন্সটা আমরা বন্ধ করে দিলাম। তাহলে এখানে কি লিখবো? টু ক্লোজ, বন্ধ করে দিলাম না, টু ক্লোজ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। বুঝতে পেরেছো? ঠিক বি নাম্বারে এই একই এটি হবে, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। টাকার পরিমাণ শুধু ওখানে আহ, ওই মেথডে যে টাকা পরিমাণ পাওয়া আছে সেটা। সি নাম্বারও একই, ডি নাম্বারও একই। এটা তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার। ওকে, ফাইন। এখন আমরা তোমাদের পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে, তাই না? যে 100% কিংবা 200% এরকম পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে, যে আমরা কখন এটা অ্যাপ্লাই করব। এখানে আমরা যদি রেটটা দেখি, ব্যাপক সমস্যা হচ্ছে আমার এটা।
কম্পিউটারটা না ঝামেলা করতেছে খুব। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা এরপর একটা অঙ্ক বলো, যে অঙ্কটা আমরা শুরু করব। আচ্ছা, একটা অঙ্ক বলো। তবে অঙ্কগুলোকে মনে হয় দেখোনি মনে হয়, নাকি? আচ্ছা, এই অঙ্ক মনে হয় বাড়ির কাজ ছিল তোমাদের, 5 নাম্বার। 6 নাম্বারটা ছিল স্যার। 6 নাম্বারটা ছিল। জি আচ্ছা, স্যার। তাহলে 6 নাম্বারটা দেখেছো তোমরা? 6 নাম্বারটা করেছো? জি স্যার। কি পেরেছো তো নাকি? আচ্ছা, জি স্যার। 6 নাম্বারটা একটু আমি রিভিউ করি সবার জন্য। এখানে বলা আছে, কোন জানুয়ারি 2014 হেলাল কোম্পানি পারচেসড মেশিন 27,000 টাকা, দ্য এস্টিমেটেড লাইফ। এটা হচ্ছে কি আমাদের কাছে কস্ট, তাই না? যদি খরচগুলো থাকে খরচগুলো যোগ করব। আচ্ছা, তো দ্য এস্টিমেটেড লাইফ অফ মেশিন ইজ 5 ইয়ার। এটা হচ্ছে আমাদের কাছে কি আয়ুষ্কাল। 2019 সালে এটা এসেছিল। এই 5 বছর হচ্ছে কি আয়ুষ্কাল। অ্যান্ড রেসিডুয়াল ভ্যালু কত? 2,000 টাকা। 2,000 টাকা হচ্ছে আমাদের কাছে স্ক্র্যাপ ভ্যালু, তাই না? এই তিনটা ইনফরমেশন প্রত্যেকটা অঙ্কে সাধারণ থাকবে, প্রত্যেকটা অঙ্কে। এটা মাথায় রাখবে। আচ্ছা, the engineer of the company estimated that the usable life of the machine will be কত? 5,000 ঘন্টা। তাহলে এই এই কোম্পানির ইঞ্জিনিয়ার নির্ধারণ করলো যে এই মেশিন, তার মেশিনের ইউজেবল লাইফ, তার যে হচ্ছে ব্যবহার হবে আর কি, তার জীবদ্দশায় ব্যবহার হবে 5,000 ঘন্টা, মানে সে 5,000 ঘন্টা পর্যন্ত চলবে। আমি তোমাদের বলেছিলাম যে হয় এখানে প্রোডাকশন দেওয়া থাকবে, উৎপাদন দেওয়া থাকবে, প্রোডাকশন দেওয়া থাকবে, নাহলে আমাদের কি দেওয়া থাকবে? রানিং আওয়ার দেওয়া থাকবে, মানে কত ঘন্টা চলেছে, কত ঘন্টা চলেছে সেটা দেওয়া থাকবে। তো এখানে আমাদের রানিং আওয়ার দেওয়া আছে, বলা আছে এরকম। তারপরে দ্য মেশিন ওয়াজ ইউজড 1200 ঘন্টা, 1200 ঘন্টা 2014। এখানে 800 হবে, 8,000 লেখা আছে, 800 হবে। 800 ঘন্টা 2015 সালে চলছে, 800 ঘন্টা। 900 ঘন্টা চলছে 2016 সালে, 1100 ঘন্টা চলছে 17 সালে, আবার 1000 ঘন্টা চলছে 2018 সালে। এই মিলে আমাদের হচ্ছে 5,000 ঘন্টা। সবগুলা মিলে হচ্ছে 5,000 ঘন্টা। এখন এখানে এই অঙ্কে কিন্তু একটু ব্যতিক্রম থাকতে পারে, সেটা আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি পরে অঙ্ক করার সময়। দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অফ দ্য কোম্পানি ক্লোজড 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরে ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি হয়? ক্লোজ হয়ে যায়। আচ্ছা, ক্লোজ হয়ে যায়। তারপর বলা আছে কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন অফ দ্য মেশিন ফ্রম 2014 টু 2018 ইউজিং দ্য ফলোইং মেথড। 2014 থেকে 2018 পর্যন্ত স্ট্রেট লাইন মেথডে এবং প্রোডাকশন মেথডে আমাদের কি করতে বলছে? ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এখানে আমরা স্ট্রেট লাইনে সহজে আছে, স্ট্রেট লাইনে আমরা করতে পারবো। স্ট্রেট লাইনে কি? স্ট্রেট লাইনে আমরা হচ্ছে কস্ট মাইনাস অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হবে কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু ভাগ কি লাইফ, তাই না? ইউজফুল লাইফ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন কস্ট কত হয়েছে? কস্ট হয়েছে 27,000। 27,000 আর 2,000 টাকা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, আর বেশি ছিল 5 ইয়ার্স। তাহলে এখানে লিখবো কস্ট হচ্ছে কত? 27,000, সেলভেজ ভ্যালু হচ্ছে কত? 2,000, আর ইউজফুল লাইফ হচ্ছে কত? 5 বছর, না? 5। তাহলে কত হচ্ছে? 25,000 ভাগ 5, 5,000 কত টাকা? 5,000। তাহলে ডিপ্রিসিয়েশন ওখানে লিখবো, অতএব ডিপ্রিসিয়েশন 2017, ডিপ্রিসিয়েশন 2017 সালেও 5,000 হবে, সমান সমান 5,000। 2018 হচ্ছে 5,000, 2019 হচ্ছে 5,000। 16, 17, 18, 19 মানে কয় বছর করতে বলছে এখানে?
সরি 16 তো না, 14 থেকে করতে বলছে না, এখানে 14 সাল থেকে 18 সাল পর্যন্ত করতে মানে 14 সালে 5,000, 15 সালে 5,000, 16 সালে 5,000, 17 সালে 5,000, 18 সালে 5,000, মানে প্রত্যেক বছর 5,000 করে চলবে, তাই না? এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমাদের ডিপ্রেশন ক্যালকুলেশন করা সহজ হবে, সমস্যা নেই। আর প্রোডাকশন মেথডে যখন ডিপ্রেশন ক্যালকুলেশন করব, প্রোডাকশন মেথডে কি করব, এই যে এখানে আমরা লাইভ দিচ্ছি, এই যে লাইভ দিচ্ছি, জাস্ট এখানে আমাদের লাইভ হবে না, এখানে টোটাল রানিং আওয়ার হবে, মানে কত ঘন্টা চলছে সেটা হবে, অথবা টোটাল প্রোডাকশন, যেটা যে ইনফরমেশনটা ওকে দেওয়া থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো, রানিং আওয়ার। তাহলে আমরা প্রোডাকশন মেথডে যখন করতে যাব, তাহলে আমরা এখানে লিখবো আমরা ডিপ্রিসিয়েশন ফর 2014, ওকে। এখানে যখন এটা করতে যাব, তাহলে আমরা কি লিখবো, ওই কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, আর ভাগ দেবো কি টোটাল রানিং আওয়ার, হ্যাঁ, টোটাল রানিং আওয়ার। আর 2014 সালে যেটা হয়েছে, রানিং আওয়ার কত ঘন্টা চলছে, যে খালি লিখবো রানিং আওয়ার অফ 2014, রানিং আওয়ার অফ 2014। তা 2014 সালে রানিং আওয়ার চলছে কত, সূত্রটা হচ্ছে এরকম। এটা নাও লিখে আমাদের কোনো সমস্যা নেই, রানিং আওয়ার্স, রানিং আওয়ার্স অফ 2014। তাহলে কস্ট আছে কত, কস্ট আছে হচ্ছে 27,000, কস্ট হচ্ছে 27,000 মাইনাস সেলস ভ্যালু হচ্ছে কত, 2,000, রানিং আওয়ার হচ্ছে কত, টোটাল রানিং আওয়ার কত, এখানে বলা আছে 5,000, তাই না? টোটাল রানিং আওয়ার, হ্যাঁ 5,000, টোটাল রানিং আওয়ার 5,000 গুণন এখানে আমাদের দিতে হবে 2014 সালে কত রানিং আওয়ার চলছে, এই যে 1200 ঘন্টা চলছে, তাহলে 1200 দ্বারা গুণ করব, তাহলে কত হবে, 6,000 না, 5 বারাং 60, 6,000। এখানে 25,000কে 5,000 ভাগ করলে 5 টাকা পরে, 5 গুণন 12 সমান 5 বারাং 60, 6,000। তাহলে 2014 সালে 6,000 হবে। তাহলে ডিপ্রিসিয়েশন অফ 2015 কত হবে, সরি 2025 লিখেছি, 2015 হবে। ঠিক একই রকমই আমরা সূত্র লিখবো না, জাস্ট এটা, বা অথবা আমরা যদি ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করি, তাহলে ডিপ্রিসিয়েবল ভ্যালুকে আমরা ভাগ দিব। তাহলে এখানে ওই একই সূত্র লিখবো না, 27,000 মাইনাস 2,000 ভাগ হচ্ছে কত, টোটাল রানিং আওয়ার হচ্ছে কত, 5,000 গুণন আমাদের 15 সালে কত ঘন্টা মেশিন চলছে, 15 সালে এখানে এই যে 800 ঘন্টা, তাই না? 800 ঘন্টা মেশিন চলছে 15 সালে, যে 15 সালে বলা আছে। অঙ্কটা ভালো মতো পড়তে হবে, হ্যাঁ, তা নাহলে কিন্তু পারবো না। তাহলে 800 দ্বারা কি করব, গুণ করব। তাহলে এখানে ওই 5,000 টাকা বাদ করলে 5 টাকা এখন কত আছে, 5 40, এটা কত বাড়াবে, 4,000। ওকে, এখন কোন কারণে এখানে এই যে সবগুলো যোগ করি, আমাদের মেশিন এখানে কি বলা আছে, মেশিন চলছে কত ঘন্টা, মেশিন চলছে 5,000 ঘন্টা, তাই না? 5,000 ঘন্টা যদি মেশিন চলে, তাহলে এই শূন্যটা যদি আমরা কেটে দেই, তাহলে দেখা যাচ্ছে এই 1200, এই 1200, এই হচ্ছে 800, এই হচ্ছে 900, এই হচ্ছে 1100, তারপরে হচ্ছে কত, 1,000। এই সবগুলো যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু আমরা ওই 5,000 ঘন্টা পাবো, সবগুলো যোগ করলে 5,000 ঘন্টা পাবো। এখন কোন কারণে এই উৎপাদনটা, এরা তো আইডিয়া করেছে, তাই না? কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেট করছে, মানে আইডিয়া করছে, আইডিয়া করে এটা ধরছে, কোন কারণে মেশিন চলতে চলতে বেশি চলছে, মানে বেশি চলতেছে। আমরা ধরেছিলাম 5,000 ঘন্টা পর্যন্ত চলবে, 5,000 ঘন্টা বেশি চলছে, ধরো 6,000 ঘন্টা চলছে, কিন্তু এখানে আমাদের কোম্পানি ম্যানেজার ইঞ্জিনিয়ার বলছে 5,000 ঘন্টা চলবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা গণনা করে দেখা গেল 6,000 ঘন্টা চলছে। তখন কিন্তু এটা অবশ্যই রানিং আওয়ারটা গণনা করে দেখবে যে 5,000 ঘন্টা হয় কিনা, যদি 5,000 ঘন্টা বেশি হয়, তাহলে আমরা বেশি চলছে মেশিন। এখন আমরা এটা তখন ক্যালকুলেশন করবো কি হবে, তখন আর আমাদের এই যত ঘন্টা অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে 6,000 ঘন্টা, তাহলে 6,000 দ্বারা ভাগ করবে, এখানে কিন্তু 5,000 হবে না,
তখন আমরা কি করব, এটা বাদ দিয়ে ৬০০০ উল্টা দ্বারা হয়েছে, এখানে ৫০০০ হবে না, ৬০০০ দ্বারা ভাগ করবো আমরা, মানে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা দ্বারা আমরা ভাগ করব। বুঝতে পেরেছ? হ্যাঁ সাজ্জাদ, বুঝতে পেরেছ? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এটা একটু মিস করলাম। বিদ্যুৎ মনে হয় অন্যান্য জায়গায় চলে গেছে, যার কারণে এই অবস্থা। এখন তোমার আর কোথায় সমস্যা আছে বলো তো? মানে যতদূর পর্যন্ত দেখছো আর কোন সমস্যা পাইছো? না স্যার। আচ্ছা ওকে, আমরা ৭ নম্বর অঙ্কটা দেখো। ৭ নম্বর অঙ্ক বলা আছে, পিঙ্কি কনস্ট্রাকশন কোম্পানি পারচেজড এ মেশিন অন জানুয়ারি ১। পিঙ্কি কনস্ট্রাকশন কোম্পানি জানুয়ারি ১ তারিখ ২০১৪ সালে ৭৫,০০০ টাকাতে মেশিন ক্রয় করছে। আচ্ছা, দ্য কোম্পানি অলসো স্পেন্ড ২০০০ অ্যাজ ক্যারিজ। কোম্পানি অলরেডি খরচ করেছে ২০০০ টাকা ভাড়া বাবদ এবং ৩০০০ টাকা ইনস্টলেশন চার্জ বাবদ। মানে ভাড়া দিচ্ছে ২০০০ টাকা, আর সেটা সংস্থাপনের ব্যয় দিচ্ছে কত, ৩০০০ টাকা। তাহলে এই ভাড়া, সংস্থাপন ব্যয় সবগুলো যোগ করে আমাদের এই যে পারচেজ প্রাইস যেটা আছে সেই পারচেজ প্রাইসের সাথে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, দ্য মেশিন এক্সপেক্টেড হ্যাভ এ ইউজফুল লাইফ ফাইবার। এই মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে কত, ৫ বছর। এটা আশা করছি ৫ বছর বেশি যেতে পারে, ৫ বছর কমে যেতে পারে। আচ্ছা, স্ক্র্যাপ ভ্যালু কত, ৮০০০। ৫ বছর শেষে এটা আমরা বিক্রি করলে ৮০০০ টাকা পাবো। তারপর আছে অ্যাজিউম অ্যাকাউন্টিং ইয়ার ইজ ক্লোজড ৩১শে ডিসেম্বর ইচ ইয়ার। অ্যাকাউন্টিং যে পিরিয়ডটা, অ্যাকাউন্টিং পিরিয়ডটা আমাদের শেষ হয় কখন, ৩১শে ডিসেম্বরে। আচ্ছা, তাহলে এখন এখানে করতে বলছে রেকর্ড শো দ্য ডিপ্রিসিয়েশন শিডিউল ২০১৪-২০১৮ ফলোইং মেথড। ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে। দেখো শিডিউল তৈরি করতে বলে আমরা ছকের মাধ্যমে করব। এ সাম অফ দ্য ইয়ার ডিজিট, বি ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। তাহলে সাম অফ দ্য ডিজিট মেথডেও করতে বলছে, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডেও করতে বলছে। আচ্ছা তোমরা ওকে, আমরা এখানে দুটো মেথড দেখতে পাচ্ছি, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। প্রথমে আমরা এই দুটো করব, একটু খেয়াল রাখো, অঙ্কটার প্রতি খেয়াল রাখো। অঙ্ক নাম্বার কত এটা, ৭ না, ৭-এর এ। তাহলে আমরা ৭-এর এ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দেখব। তো ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে। দেখো ডিপ্রিসিয়েশন শিডিউল, এখানে কিন্তু এই যে শিডিউল কথা বলা আছে, শিডিউল সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে করতে হচ্ছে। এখানে লিখবো সমস্যা হচ্ছে, শিডিউল অফ না, শিডিউল আন্ডার SYD, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, SYD। তাহলে শিডিউল তৈরি করা মানে আমাদের ছকের মাধ্যমে করতে হবে, এটা মাথায় রাখবে তোমরা। শিডিউল তৈরি করা মানে ছকের মাধ্যমে। কয় বছরের শিডিউল তৈরি করতে বলছে, ২০১৪ থেকে ২০১৮। কয় বছর হচ্ছে, ৫ বছর না? ৫ বছরের শিডিউল তৈরি করতে হবে আমাদের। তো যদি শিডিউল তৈরি করি তাহলে কিভাবে করব, এরকম
ঘর দেখাবো, তার 5 বছরের জন্য 5টা কলাম আর উপরে একটা হেডিং এর কলাম, 6টা কলাম দেখাতে হবে। তাহলে এখানে আমরা লিখবো তাহলে 1 2 3 4 আর 5। তো শিডিউলের এখানে আমাদের প্রথমে লিখতে হবে ডেট। ডেট, তাই না? তাহলে ডেট লিখবো, তারপরে লিখবো হচ্ছে ওপেনিং বুক ভ্যালু, আর এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে ক্লোজিং বুক ভ্যালু। তাহলে এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে বুক ভ্যালু, বুক ভ্যালু, এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আর এটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা, তাহলে এটা আমরা লেখা একটু আজকে একটু খারাপ হয়ে যাচ্ছে, ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা, ডেট হচ্ছে আমাদের জানুয়ারি 1 2014। তাহলে আমরা এখানে লিখবো কি জানুয়ারি 1। আচ্ছা, বুক ভ্যালু কত ছিল আমাদের? তাহলে জানুয়ারি 1 দিয়ে এখানে বুক ভ্যালুটা কত বাড়াইছিল? 27,000 না? সরি, এটা না। আচ্ছা, আমাদের বুক ভ্যালুটা কত ছিল? আমাদের ওপেনিং ভ্যালু এত, এর সঙ্গে আমরা 2,000 টাকা এক্সপেন্স করেছে আর ইনস্টলেশন চার্জ, এগুলো সবগুলো কি হবে? যোগ হয়ে যাবে, তাই না? তাহলে বুক ভ্যালুটা হবে কত? 75 আর 5 কত? 80,000 টাকা। এখন সাম অফ দা, এটা আমাদের কি সে বলছে? সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যখন আমরা করতে যাব শিডিউল, প্রথমে আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট নির্ণয় করতে হবে। তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, তাহলে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, তাহলে এখানে আমরা লিখবো কত বছর করতে বলছে এখানে? 5 বছর না? 5 বছর। তাহলে 5 5 4 3 2 1। তাই না? 15। ডিজিটের সঙ্গে হচ্ছে 15। তাহলে এখানে আমরা কি লিখবো? আর এখানে লিখবো ডিপ্রিসিয়েবল ভ্যালু। আরেকটা বিষয় এখানে আমরা দেখবো ডিপ্রিসিয়েবল ভ্যালু, এখানে লিখতে হতো এর নিচে আর কি, এর নিচে বা উপরে লিখলেও কোনো সমস্যা নেই। ডিপ্রিসিয়েবল ভ্যালুটা আমাদের নির্ণয় করা জরুরি। তাহলে আমরা তারা কত বিয়োগ করতে হবে? ডিপ্রিসিয়েবল ভ্যালু, ডিপ্রিসিয়েবল ভ্যালু কত হবে? আমাদের মেশিন কিছু কত দেয়? 75,000।
৭৫,০০০ আর এর সঙ্গে আনুষঙ্গিক খরচগুলো কি কি হয়েছে? ২,০০০ ক্যারিজ, হ্যাঁ আর হচ্ছে ৩,০০০। আর হচ্ছে কত? ৩,০০০। তাহলে মোট হচ্ছে আমাদের ৮০,০০০। ৮০,০০০। এই ৮০,০০০ টাকা থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দেব। ভগ্নাবশেষ মূল্য কত? ৮,০০০। ৮,০০০। তাহলে ৮০,০০০ থেকে ৮ বাদ দিলে কত থাকে? ৭২,০০০, তাই না? ৭২,০০০। এই ৭২,০০০ টাকা হচ্ছে ডিপ্রিসিয়েবল ভ্যালু। এই ৭২,০০০ টাকা এখানে আমরা কস্ট না সেলফ ভ্যালু অত না লিখে আমরা ডাইরেক্ট এখানে লিখবো ৭২,০০০ ভাগ ৭২,০০০ ভাগ আমরা কি লিখবো? এই যে সাম অফ দা ইয়ার ডিজিট মেথডে টোটাল যে সাম বাড়াইছে, টোটাল সাম কত বাড়াইছে এখানে? ১৫ না? ১৫ দ্বারা ভাগ দেব আর গুণ দেব প্রথম বর্ষে কত? প্রথম বর্ষে কত ছিল? ৫ না? ৫। ৫ দ্বারা গুণ দেব, দিলে কত হয়? ২৪,০০০। দিলে এটা সমান ডিপ্রিসিয়েশন কত হবে? ২৪,০০০। এটা অ্যাকুমুলেটেড পার করে দেবো। প্রথম বর্ষ কোনো ডিপ্রেশন নেই, ওই জন্য আমরা পার করে দিব এটা। ৫৬,০০০ পরে বছর আসবে, তাই না? কত? ৫৬,০০০ এখানে বুক ভ্যালু আসবে, ক্লোজিং ওপেনিং বুক ভ্যালু। এটা বুক ভ্যালু ওপেনিং লিখতে হবে। তারপরে তাহলে এখানে আমরা কিন্তু এই ক্যালকুলেশনে চলবে। ৭২,০০০ টাকা, এখানে ৫৬,০০০ কিন্তু বাদ দেবো না। ৭২,০০০ ভাগ ১৫ গুণ কত? ৪। এটা এই সালে হবে। এই সালে কত হবে এটা? ৪৩, ১৯,২০০। ১৯,২০০। ১৯,২০০ এর সাথে যোগ করবো আমরা, করলে হচ্ছে কত? ৪৩,২০০। ৪৩,২০০। আর এখানে আমরা ক্লোজিং ব্যালেন্স কত থাকবে? এই ৫৬,০০০ থেকে ১৯,০০০ বাদ দাও। ৩৬,৮০০। ৩০,৮০০। তারপরে আছে ১৫ পর ১৬, ঠিক একই রকম ভাবে করতে পারবো না? ৳৩৬,৮০০। আর এটা কিন্তু এই কেরামতি চলবে আমাদের। ৭২,০০০ ভাগ ১৫ গুণন এটা ৪, সরি ৩, এখানে হবে কি? ৩। ৩ এখানে ৭২,০০০ ভাগ ১৫ গুণন ২, এটা হচ্ছে ৭২,০০০ ভাগ ১৫ গুণন ১ করলে আমাদের শেষ অঙ্ক। কিন্তু তোমার মনে হতে পারে যে এই ডিপ্রেশন করলেই তো হবে, তো এগুলা দেবো কেন আমরা? বুক ভ্যালু, ক্লোজিং বুক ভ্যালু, এটা তো প্রয়োজন নেই। না, শিডিউল যখন করবো তখন আমাদের এটা সবগুলো দিতে হবে। ওপেনিং বুক ভ্যালু, ক্লোজিং বুক ভ্যালু, ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন, এটা সবগুলো দিতে হবে। বুঝতে পেরেছো? আর এরকম ভাবে করতে পারবে না পরে ওগুলো? জি স্যার, পারবো। আচ্ছা, ওকে, তাহলে আমি পরে দুটা করলাম না। এখন আমরা আরেকটা এন্ট্রি দেখবো, সেটা হচ্ছে ওকে। তাহলে এখন আমরা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড করবো। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড করবো। হ্যালো ভাই, সালাম আলাইকুম। আমি একটা ক্লাসে আছি ভাই, আর মিনিট ১০-১৫ লাগবে আর কি। নিচে আছেন? আচ্ছা, আমি আমি যত তাড়াতাড়ি পাচ্ছি শেষ করছি, হ্যাঁ? আচ্ছা, তো আমরা বি নাম্বার দেখবো, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। এর শিডিউলটা কিভাবে তৈরি করে? এর শিডিউলটা এখানে একটা জিনিস বেশি লাগবে। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড এখানে লিখবো ডিপ্রিসিয়েশন
শিডিউল আন্ডার কি বলে আছে, ডাবল ডিক্লাইন ব্যালেন্স বা রিডিউসিং ব্যালেন্স কি লেখা আছে সেটা লিখবো, ব্যালেন্স মেথড। ওকে, কি দেখা হলো গো, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাকে বাগা হয়ে যাচ্ছে আজকে, এটা সোজা করে নেই তো। আচ্ছা, এটাও ঠিক আমরা ওই রকম ঘর দেখাবো, শিডিউল বলতে আমরা ঘর দাগি করবো, তাছাড়াও আমরা এইটা ঘর দাগিয়ে করবো। আমরা কয়টি ঘর হবে, 5 বছরের জন্য 5টি, এটা ফুললি আমরা করব। 1 2 3 4 আচ্ছা 6। আচ্ছা, তাহলে আমরা এখানে ইয়ার লিখবো, তারপর লিখবো ওপেনিং বুক ভ্যালু, তারপর লিখবো রেট, তারপর হচ্ছে ডিপ্রিসিয়েশন, আচ্ছা তাহলে এখানে কি লিখবো দেখো, ডেট, ওপেনিং বুক ভ্যালু, রেট, তারপর হচ্ছে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন এটা কি করলাম, এত ছোট কি দেখালাম, এটা এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের পর সবসময়ের জন্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে আমাদের কাছে ক্লোজিং বুক ভ্যালু, ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা ওকে, লেখাগুলো তোমার দেখে নিও এটা। এখন এখানে আমাদের রেট লাগে, এই অঙ্কে রেট, রেট আছে কি, রেট দেওয়া নেই তাই না, তাহলে রেট লাগবে। এখানে আমরা নোট লিখবো, নোট বা ওয়ার্কিং, ওয়ার্কিং 1, ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন রেট 200% ভাগ এন সমান সমান কত, এখানে তাহলে এন এর মান কত, স্যার 5। 5। তাহলে আমরা 200%কে 5 দ্বারা ভাগ করবো, কত আসে, 40% না, তার পাশে চল্লিশ জি স্যার। পার্সেন্ট তাহলে এই যে রেটটা লিখলাম, এখানে রেটটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ বের করে নিতে হবে। এই যে রেট এখানে আমরা লিখবো এখন 40,000 টাকা করে, এখানে সরি 40% করে, 40%, 40%, 40%, 40%। আর এখানে আমরা সাল হচ্ছে কত সাল, 2014 না, দুই হাজার আঠারো ওকে। বুক ভ্যালু কত হয়েছে, 27,000 না, না কত, 75, 72,000। 72,000 কেমনে, স্যার 80,000 থেকে 8,000 টাকা বাদ দিলাম না। না এখানে এর ক্ষেত্রে শুধু এই ডিমিনিশিং ব্যালেন্স মেথডে, আন্ডার এই ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট থেকে সেভিংস ভ্যালুটা বাদ যাবে না, ঠিক আছে।
দশ থেকে সেলের তো ভ্যালু, স্যার 80,000। তাহলে হচ্ছে আমাদের 80,000 টাকা, তাই না? 80,000, এখানে 75, হ্যাঁ 80,000, কস্ট প্রাইস হচ্ছে কত? 80,000। তাহলে এটাও আমাদের এখানে তো লেখা নাই, এখানে 2 নাম্বার হচ্ছে কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 75,000 যোগ 2,000, 8,000। তাহলে কত হলো? 82,000। 80,000 স্যার, 3,000, ওইটা 3,000 হবে। তোমাদের পড়াতে হলে আমার অনেক ঘুমিয়ে একবার সব কিছু চোখ আচ্ছন্ন হয়ে আসে, বুঝি না এই সময় একবার পড়া শেষ হলে আবার ঘুম কেটে যাবে, মানে দুনিয়ার সব তোমার চোখে ধরছে। তো তাহলে এখানে কত হচ্ছে? 80,000 না? জি স্যার। সবাই একটু হেল্প করো। তাহলে 80,000 টাকা ছিল, এখানে ওপেনিং বলবে, একটু হেল্প বলবে। 80,000 গুণ 40% করলে কত হয়? এখানে ডিপ্রিশন করবো। তাহলে 80,000 গুণন 40% সমান 432,000 নাকি? ইয়া, তাই না? এই 32,000 এখানে পার করে দেবো, অ্যাকুমুলেটেড বুকগুলো থাকবে কত? সে থেকে 32 বাদ দাও, স্যার 48,000 না? বুঝি নাই। বোঝো নি? 48,000। 32,000 থেকে 80,000 বাদ দিব। হ্যাঁ, 48,000। মানে ওপেনিং বুক ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো আমরা, বাদ দিলে যেটা থাকবে সেটা বুক ভ্যালু। প্রথম বুক ভ্যালু আবার পরের সালে আমাদের আসবে 48,000 টাকা এখানে। 48,000-এর উপর এখন আমরা ধরবো কত? 40%, 19,200। 19,200। হ্যাঁ, এভাবে বলে 32,000 সাথে 19,200 যোগ করলে কত হবে? এখন ডিভিশন 32 আর 51, 51,200 না? 11,000। জি 51। স্যার, ওইটা 51,200। হ্যাঁ, তাহলে কি থাকবে কত আমাদের? 48,000 টাকা বাদ দাও 19,000, 28,800। 28,800। এই উপরে ক্লোজিংটা এবং পরের সালে গিয়ে হবে কি? এটা 28,800 গুণন এটার উপর 40, মানে ওপেনিং বুক ভ্যালু আর ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো। কত করলে? 11,520। 11,520। এটা এর সাথে যোগ করলে কত হয়? 51,200 সাথে স্যার 62,720। 62,720। ওকে, তাহলে আমাদের এই প্রারম্ভিক যে আমাদের ছিল বুক ভ্যালু থেকে আমরা যদি এই ডিপ্রিসিয়েশনটা এই বছর বাদ দিই তাহলে কত থাকে? 28,800 টাকা। 11,000 বাদ দিলে কত? 17,000। 17,280। 17,280। এই 17,280 পরের বছরে আমাদের ওপেনিং বুক ভ্যালু এর উপর এখন 40%, 17,280 গুণ কত? 40%, 6,912। 6,912। তাহলে এটা এর সঙ্গে যোগ করলে, আগের অ্যাকুমুলেটেড সাথে যোগ করলে কত হবে? 62,720-এর সাথে এটা যোগ করো, 6,912। 69,632। 69,632। আচ্ছা, এখন আমরা ক্লোজিং ভ্যালু 17,000 টাকা থেকে এই 6,912 টাকা বাদ দেবো, কত হয়? 10,368। 10,368। 10,300। এটা পরের বছর বুক ভ্যালু, তাই না? 10,300। এখন এই লাস্ট বছরটা আমাদের খেয়াল রাখতে হবে। লাস্ট বছর আমাদের কত টাকা থাকবে? বই মূল্য সবকিছু বাদ দিয়ে আমাদের থাকবে কত টাকা? সেলের ভ্যালু 8,000 টাকা আয়ুষ্কাল শেষে। তাহলে 5 বছর শেষে, আয়ুষ্কাল শেষে আমাদের কত থাকবে? 8,000 টাকা। 8,000 টাকার ক্লোজিং বুক ভ্যালু থাকবে, তাই না? হ্যাঁ,
বলো এটা। তো এখানে আমরা দেখো এখন খেয়াল করে একটু, এখানে আমরা 8,000 টাকা রেখে দিব, মানে বছর শেষে আমাদের 5 বছর শেষে 8,000 টাকা থাকবে। এখন লাস্ট বছরে কিন্তু আমাদের এখানে যে ইয়া করেছি এটা হবে না, এটা হবে না। লাস্ট বছরে কিন্তু সূত্র এই 40% অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আমাদের ব্যালেন্সিং ফিগার নিয়ে করতে হবে। স্যার তাহলে এই 8,000 কই থেকে আসলো? এই 8,000 তো পরে আছে যে বছর শেষে আমাদের 5 বছর শেষে মূল্য কত থাকবে মেশিনের? ও 8,000। ভগ্নাংশের মূল্য। এখানে যেটা আছে, এটা যেটা আছে সেটা কি বছর শেষে মূল্য না, ক্লোজিং জি বুক স্যার। ভ্যালু? তাহলে 5 বছর শেষে মূল্য কত থাকবে? 8,000। 8,000 টাকা রাখলাম, এবং এর 8,000। উপরে হবে না। ডাইরেক্ট আমাদের এই যে 10,368, এই 10,368 থেকে আমরা এই যে এটা বুক 8,000। বুক ভ্যালু 8,000 টাকা বাদ দেবো, দিলে কত থাকে? 2,368। 368। এটা যদি একসাথে আমরা যোগ করি তাহলে কত হবে? 72,000, তাই না? তাহলে এই 72,000 টাকা আমাদের ফুল অ্যাকুমুলেটেড ডিপ্রেশন হয়ে যাবে, ওর সাথে এই ক্লোজিং বুক ভ্যালু 8,000, এই মিলে হচ্ছে কত আমাদের? এই যে 80,000 টাকা ওপেনিং বুক ভ্যালু। তাহলে লাস্ট বছরে আমরা এটা মাথায় রাখতে হবে, লাস্ট বছরে যে আমাদের অবশ্যই ক্যালকুলেশন হবে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ব্যালেন্সিং ফিগারে করতে হবে, রেট অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। তো এই অঙ্কটা একটু দেখবে তোমরা, আরেকবার একটু দেখবে এইরকম অঙ্ক সবগুলা। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখাবো। আহ দেখা হবে 8টায়। হুম, ঠিক আছে। জি স্যার। তাহলে আজকে এখানে রাখি নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।